বীরভূমের চাঁদপুর নামক এক গ্রামের একটি মন্দিরের এক অপদেবতার নাকি প্রতি অমাবস্যায় জাগে রক্ত পিপাসা। তাই সাধারণ মানুষের প্রাণ চলে যায় নিয়মিত। মা মহাকালীর কৃপায় তারানাথ কি পারবেন সেই অপদেবতার হাত থেকে সাধারণ মানুষদের প্রাণ রক্ষা করতে? কিভাবে চাঁদপুর উদ্ধার পাবে সেই অপদেবতা কালশীর অভিশাপ থেকে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কালশীর অভিশাপ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে RNM অভিষেক, অন্যান্য চরিত্রে কুনাল, রিনি, অভিষেক, প্রার্থনা, সুকন্যা, সঞ্চিতা ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কালশীর অভিশাপ। কি গো, ওঠো, বেলা 10টা বাজে যে। ছুটির দিন বলে কি যত ইচ্ছে পড়ে পড়ে ঘুমোবে নাকি? বাজারের দিকেও তো যেতে হবে নাকি, ওঠো না। এইটুকু বলে গিন্নি গায়ের ওপর থেকে কম্বলটা সরিয়ে চলে গেল। কি শীত পড়েছে মাইরি কলকাতা শহরে, তার উপর আজ আবার মেঘলা দিন। আকাশে সূর্যের আলোর এক বিন্দুও দেখা নেই। আর সত্যি বলতে ছুটি তো পাই এই একদিন রবিবার, সেই দিন আর কাজ করতে মন চায়? সে যাই হোক, গিন্নির আদেশ, বলেছে যখন যেতেই হবে, কি আর করা যায়। বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর একটু আরাম কেদারায় বসে বাইরের শীতের কলকাতা শহরটাকে দেখছিলাম। সত্যি শীতকালটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। গরমে রোজই যেমন নিয়ম মাফিক আমার অফিস যাওয়ার আগে সূর্য ঠিক মাথার উপর উঠত আর তার উপর তীব্র গরমের যন্ত্রণা দিত, এখন আর তেমনটা নেই। সকালে উঠে ঠান্ডার মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে অফিসে যাওয়া, ঘামের কোনো ব্যাপারই নেই, আর কষ্টটাও কম। কিন্তু কষ্টটা আলাদা জায়গায়। সকাল সকাল ঠান্ডায় অলসতা কাটানো, আর ওই কম্বল ছেড়ে বিছানা থেকে ওঠার কষ্ট, আর ওই স্নান করার সময় প্রথম জলটা গায়ে দেওয়াটাই হলো চাপের। মনে হয় যেন পাহাড়ের দেশে আছি। সে যাই হোক, আমি তাও শীতকালটা বেশি ভালোবাসি। গ্রামের ছেলে তো, যতই শহরে আসি আমার মন পড়ে থাকে ওই গ্রামেরই দিকে। এরই মধ্যে গিন্নি এসে গরম গরম এক কাপ চা দিয়ে গেল। জানলার ধারে বসে চায়ে চুমুক দিতে দিতে আমি চোখ বুঝলাম। গ্রামের শীতের আলো ফোটার আগে সে যে কি কুয়াশা, সোয়েটারেও সেই ঠান্ডা মানে না। পথঘাট ভিজে গেছে হিম পড়ে। গ্রামের পুকুরের ওপর জমা হয় কুয়াশা। কারা যেন ওই খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে গেছে। কাঁচা মাটির রাস্তা, তাতে আবার শিশির পড়লে যা হয়। সেই মেঠো পথে চলার সেই গন্ধ, এই অট্টালিকায় আর কংক্রিটের শহরে ওইসব পাওয়া সম্ভব নয়। চারিপাশে সমস্ত কিছু যেন সবুজের সমারোহ। সবুজ ঘাসের উপর দিয়ে কেউ যেন কোটি কোটি মুক্ত ছড়িয়ে দিয়ে গেছে। সেই শিশির ভেজা ঘাসগুলোয় যখন সূর্যের আলো এসে পড়ে, তা এক আলাদা জগতের জন্ম দেয়। সেই আমার গ্রাম, সেই আমার শীতের সকাল। আমার না মাঝে মাঝে আমাদের বন্ধু, আমাদের বলছি মানে আমি আর কিশোরী, দুজনেরই সত্যি তারানাথের ওপর ভারী হিংসে হয়। কিন্তু খুব ভালোবাসি লোকটাকে। লোকটা জীবনটা নিজের মতো করে বেঁচেছে। এই জীবনের সমস্ত বাধা উপক্রম করে পরিবারের বাঁধন মুক্ত করে একসময় নিজেকে মিলিয়ে দিয়েছিলেন এই বিশ্ব চরাচরে। এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব কম লোকই আছেন। সাথে তার কত ক্ষমতা, তা তো আর উপেক্ষা করা যায় না। কত ক্ষমতার উদাহরণ তো চোখের সামনে কতবার দেখেছি। এই 3-4 বছর ধরে লোকটাকে চিনি। সত্যি বলতে মায়া পড়ে গেছে তার উপর, আর ভালোবাসা বোধটা অগাধ। তিনি বয়সে অনেক বড় হলেও আমাদের সাথে এমনভাবে বেশেন মনে হয় যেন বন্ধু। ঠাকুরমশাইকে ছাড়া রোববারগুলো এখন যেন কাটতেই যায় না। আসলে প্রতি রবিবারই আমি আর কিশোরী দুইজন মিলে বেরিয়ে পড়ি ওর বাড়ি মটলেনের দিকে। রসকসহীন জীবনে ঠাকুরমশাইয়ের তান্ত্রিক জীবনে ঘটে যাওয়া অনেক অভিজ্ঞতার কাহিনীর নির্বাক শ্রোতা হয়ে শুনতে। লোকটা পারেও বটেই, এক জায়গায় শুধুমাত্র গল্প বলে মানুষকে আকৃষ্ট করে ধরে রাখতে। না হলে প্রতি রোববার আমি আর কিশোরী ছুটে যাই কিসের টানে।
এই মায়া অদ্ভুত, বলে বোঝাতে পারবো না। কিন্তু আজ আর সকাল সকাল বেরোবার তাড়া নেই, না আছে কোনো বাঁধন, কারণ আজ হলো রোববার। এইসব ভাবছি, পেছন থেকে গিন্নির হাঁক। কি গো, এবার একটু যা আনবে আনো তো দেখি, এনে উদ্ধার করো আমায়। রান্না করতে করতে তো বেলা হয়ে যাবে। সত্যি বেলা গড়িয়েই চলেছে। আর দেরি করলাম না, হালকা করে তাড়াতাড়ি বাজারে গিয়ে একটু খাসির মাংস কিনে নিয়ে এলাম। রোববার দিন দুপুর মানেই মধ্যবিত্তদের জন্য গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কষা করে খাসির মাংস। দুপুরে একটু ভাত ঘুম দিলাম। বিকেল হতেই কেন জানি না মনটা বাড়িতে টিক ছিল না, কারণ একটাই রোববার, মানে আমাদের কাছে তারানাথের বাড়িতে যাওয়া, আর তার থেকে এমন কিছু গল্প শোনে। আমি জানি কিশোরীও আমার মতনই তারানাথের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হাজার হলেও বন্ধু তো, তাই তার মনের কথা বুঝতে সময় লাগে না। তাই আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। রাস্তায় আজ বেশি লোক নেই, হয়তো যারা বেরিয়েছে তারা দরকারেই বেরিয়েছে। একই রোববার, তার উপর শীতকাল। পথ চলতে চলতে আমি পৌঁছে গেলাম হরিদার চপের দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি তো অবাক। সারা রাস্তা যেখানে লোক নেই, সেই মাঝে হরিদার দোকানে ভিড় জমেছে শীতকালের বিকেলে চপ খাওয়ার নেশায়। সত্যি, শীতকালে তো গরম গরম চপের আমেজটাই আলাদা। বসার জায়গাগুলোও ভর্তি, লোক না হয় চা খাচ্ছে আর না হয় চপ। আমি এবার ভালো করে দেখি, ভিড়ের মধ্যে হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাসছে একটি অতি পরিচিত মুখ। আরে, এই যে কিশোরী, সে বসে বসে চা খাচ্ছে। কিশোরী, একা একাই চায়ের মজা নিচ্ছ যে, আমায় খাওয়াবে না নাকি? আমি একটু মজা করে বললাম। বসো না ভাইয়া, চাটা খেয়ে নি, তারপর না হয় যাব ঠাকুরমশাইয়ের বাড়ি। আলবাত যাব। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুরমশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাঁড়াও তো, তারানাথের প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নিই, সেটা ছাড়া তো গল্পের আসরখানাই জমবে না। একদম। আর আমি বরং সাথে গরম গরম তেলে ভাজা নিয়ে নিই, কি বলো? কিশোরী হেসে বলল, আহা, চারিমায়ের হাতের মুড়ি মাখা আর হরিদার তেলে ভাজা, জমে যাবে দিনটা গো। আমি বেশ খানিক আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম। গরম গরম তেলে ভাজার গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মটলেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারিয়ে এসে দরজা খুলল। আমাদের দেখে সে বলল, আরে কাকা বাবুরা যে, অনেকদিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়িতেই আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। কিশোরী বলল, হ্যাঁ চারিমা, তুমি নিয়ে এসো, তার আগে এটা ধরো। বলে চপের পাতাটা তার হাতে তুলে দিয়ে বলল, চারিমা, চাটা একটু পরে দিলেও হবে, আমরা এই খেয়ে এলাম। আগে আম তেল দিয়ে একটু ঝাল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসো তো। তোমার তাড়া নেই মা, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বসি। আমরা এগিয়ে গেলাম ঠাকুরমশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরামকে দাঁড়ায় বসে রয়েছে। গায়ে দেখলাম একটা মোটা ধরনের শাল চাপিয়েছেন। সামনে দেখি দুটি বসার জায়গা আমাদের জন্য আগে থেকেই তৈরি। তারানাথ যেন আগেই জানতো আমরা আসতাম। তারানাথ আমাদের বসতে বলল। আমরা বসলাম, আর সাথে সাথে কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসল, বলল, আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপরকে ভালো রাখা, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবারে না। তা বেশ ভালো, তোমরা আসো, আমার বেশ ভালো লাগে। যৌবনে যে লোকটা কত পথে পথে ঘুরে বেরিয়েছে, সে এই বুড়ো বয়সে ঘরে পড়ে থাকে। তারানাথ এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত পথ, কত জঙ্গল, একা পায়ে ঘুরে বেরিয়েছি, শ্মশানে বসে সাধনা করেছি,
কত সাধু সঙ্গ লাভ করেছি তার শেষ নেই। তাই এই জীবনে আমার বেশি আর চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই এখন আর হা হুতাশ করি না। আমি বুঝলাম তারানাথের মন ততটা ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু একটা অজানা কারণে কষ্ট পাচ্ছে। তা ঠাকুরমশাই, এবার তো আমরা এসে গেছি, আর মনমরা হয়ে বসে থাকলে চলবে না কিন্তু। চলুন চলুন, আমাদেরকে নিয়ে চলুন আপনার এক সুন্দর অভিজ্ঞতার গল্পে। আমাদের যে আর তর সইছে না। এরই মধ্যে চারি ঘরে এসেছে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা নিয়ে। তারানাথ বললেন, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? কিশোরী বলল, এই তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এইসব শুধু আপনার জন্য না, সাথে আমরাও খাই। গল্পের সাথে সাথেই এই খাওয়া দাওয়া বেশ জমে। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ তিনি কিশোরীর মশকরাটা ধরতে পেরেছেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারানাথ এবার ওর হাতে তুলে নিল আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেটটা। তারপর সেটা থেকে একটা সিগারেট নিয়ে তা জ্বালিয়ে বড় সড়ো একটা টান দিল। তারপর ওপরের দিকে চেয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তোমরা আমার বলা অভিজ্ঞতার কাহিনীগুলো যতই গল্প বলো না কেন, সব ঘটনাই কিন্তু একের পর এক সাজানো, আর একটা বলতে বসলে অপরটায় টান পড়ে। সে যাই হোক, যে সময়ের কথা বলবো তা আজ থেকে প্রায় 25 বছর আগের কথা তো হবেই। তখন আমি বীরভূমের মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি সঠিক গুরুর সন্ধানে। মাথার উপর আকাশ হলো আমার ছাদ, আর চলার পথই মাটি। কোথাও কোনো পিছু টান নেই, এই কোনো লোভ, শুধু চলা, নতুন কিছু জানা আর শেখার আনন্দে। কখনো কখনো মনে হতো আমি এক ভবঘুরে, তন্ত্র তো সেই চলার পথের এক অংশ। সে যাই হোক, তখন আমি জঙ্গলের মধ্যে একা চলেছি। সেই জঙ্গল বলে জঙ্গল, ভীষণ বড় বড় বট অশ্বত্থের ছড়াছড়ি। দিনের শেষ বেলার রোদ তখন পাতার মধ্যে দিয়ে প্রবেশ করছে পথে। চারিদিক নিস্তব্ধ, ভেসে আসছে কত পাখির কলতান। আমি আবার খুব ভালোবাসতাম সেই জঙ্গলের পথ। আমি জানি এ পথ চলেছে চাঁদপুর নামক এক গ্রামের দিকে। পথে সকালে আসার সময় মাঠে কিছু চাষিদের কেটে চাষ করতে দেখেছিলাম। তারাই আমাকে বলেছিল চাঁদপুর এই গ্রামের কথা। সেখানে যেতে হলে নাকি পড়বে মহা এক ঘন জঙ্গল, প্রায় ক্রোশখানিক, অনেক পথ। সকালে বেরোলে নাকি পৌঁছতে পৌঁছতে রাত্রি নেমে আসবে। কিন্তু আমি ভবঘুরে মানুষ, আমার ওই কথা শুনে আর কি কাজ। একবার যখন যাব ঠিক করেছি, তখন দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, ওটা পা চালালাম। যদি সন্ধ্যার আগে সেই গ্রামে পৌঁছানো যায়। কিন্তু আমি একটু এগিয়ে যেতেই আরেকজন চাষি ভাই আমায় চিৎকার করে বলল, সন্ধ্যার আগে সেই জঙ্গল পার হইবেন ঠাকুর, সেই জঙ্গল রাতে তেমন ভালো নয়। আমি তখন ওনাদের ধন্যবাদ দিয়ে চলে আসি। কিন্তু শেষের কথাটা কেন বলল সেই চাষি, সেটা আমার মনের মধ্যে চলছিল। কিসের কথা বলছিল সে? কিছু কি অশুভ আছে, নাকি সে আমায় সাবধান করতে চাইলে? সে যাই হোক, আমি নিজের মনকে বুঝিয়ে বললাম, হয়তো বনে বন্য জীবজন্তু, তাই জন্য সে এ কথা বলেছিল। পথ হেঁটে চলেছি, মাটির সোজা পথ, দুপাশে এদিক ওদিক গাছেদের সারি। দেখে বোঝা যায় এখানে মানুষ অথবা গরুর গাড়ি চলার পথ। আরেক গ্রাম থেকে অপর গ্রামে যাওয়ার জন্য মানুষ এই পথ ব্যবহার করে। ধীরে ধীরে সূর্যের তেজ কমে এলো। পথ চলার ক্লান্তি তখন আমায় বশ করেছে। ঝোলায় যতটা জল ছিল তা শেষ হয়েছে অনেকক্ষণ। এতক্ষণ আমি হেঁটে বুঝলাম
এ জঙ্গল বেশ গভীর আর ঘন। সে হোক, সন্ধ্যার মধ্যে গ্রামে পৌঁছতে পারলেই হলো। কিন্তু সেটা আর হলো না, কারণ পথ চলতে চলতেই আকাশে সূর্যদেব ধীরে ধীরে নেমে গেলেন। জঙ্গলে সন্ধ্যা নামলো। চারিদিকে তখন পাখিদের কোলাহলে কান পাতা দায়। ওদের এখন বাড়ি ফেরার সময়। আলো আরো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসছে। বিশাল বিশাল গাছগুলো যেন অন্ধকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবছি, এই জঙ্গলের পথ আর কতটা? রাত নেমে এলো যে, পথ ভুলে জঙ্গলের গভীরে চলে এলাম না তো? হঠাৎ করেই কেন জানি না আমার মনটা কেমন ছ্যাদ করে উঠল। মধুসুন্দরী দেবী কৃপায় ততদিনে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, আর কিছু কিছু শক্তি আমি লাভ করেছি। সেই শক্তি দিয়েই বুঝতে পারলাম যে এই জঙ্গল রাতের বেলা বেশি একটা সুবিধার নয়। তাই যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক তত ভালো। অন্ধকার নেমে আসছে। আমি জানি যে কোনো অপশক্তির আমাকে স্পর্শ করার ক্ষমতা নেই, তবুও নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। হঠাৎ করেই দূর থেকে একটা পেঁচা কর্কশ গলায় ডেকে উঠল। পাখিটা কোথায় যেন লুকিয়ে ডাকছে। একটা দুটো বাদুড় তখনও জঙ্গলের মাথায় ডানা মেলে উড়ে যাচ্ছিল। পাখির কলতান থেমেছে বহুক্ষণ। এখন শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে চারদিক থেকে। আমি এগিয়ে চললাম। এ কি, জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা জোরে জোরে ঘন্টা বাজার শব্দ কোথা থেকে আসছে? হ্যাঁ, আমার কান তো এতটা ভুল শুনবে না। একটু দূর থেকে ভেসে আসছে ঘন্টার ধ্বনি। আমি ভাবলাম গ্রামের কাছাকাছি চলে এসেছি, তাই এদিকের কোনো জঙ্গলের ভিতর থাকা মন্দির থেকে পুজোর ধ্বনি ভেসে আসছে। আমি সেই শব্দ শুনে এগিয়ে গেলাম। চলতে থাকলাম সেই দিকেই। এবার একটু এগোতেই আমার চোখে পড়ল অন্ধকারের মধ্যে বিশাল আকৃতির এক পুরনো আমলের মন্দির। অন্ধকার এখানে বেশি একটা চোখে পড়ে না বটে, কিন্তু সেইখান থেকে ঘন্টার ধ্বনি আসছে সেটা আমি ঠিকই ধরতে পারছি। আর ওই তো মন্দিরের ভিতর থেকে প্রদীপের আলো ভেসে আসছে। আমি সেটা লক্ষ্য করে এগিয়ে গেলাম ভিতরে। কিন্তু এ কি, সিঁড়ি দিয়ে উঠে জীর্ণ মন্দিরে প্রবেশ করতেই আমি হতবাক। কোথাও কোনো মানুষ তো নেই। তাহলে ওই ঘন্টার শব্দ আসছে কোথা দিয়ে? আমি এগিয়ে গেলাম। ঘন্টার ধ্বনি তখনও বেড়েই চলেছে। যেদিক থেকে শব্দ আর আলোর উৎস, সেই গর্ভগৃহের দিকে এগিয়ে যেতেই আমার শরীর যেন ঠান্ডা হয়ে এলো। এ কিভাবে সম্ভব? চোখে ভুল দেখছি না তো? মন্দিরের মধ্যে কেউ কোথাও নেই, কিন্তু ওপরে ঝুলতে থাকা কতগুলো ঘন্টা নিজে থেকেই দুলছে আর বেজে চলেছে। আর সেই ঘরের শেষের দিকে ঠিক মধ্যিখানে বসে রয়েছে এক অদ্ভুত দর্শন কুৎসিত দেবতা। এই যে আমাদের চেনা পরিচিত কোনো দেবতা নয় তা বলে দিতে হয় না, কারণ এর গঠন সে কি বিভৎস। সেই মূর্তির শরীর মানুষের মতো হলেও তার মুখ মানুষের নয়। এখানে বসানো 5 মাথা বিশিষ্ট এক কুমিরের মতো দর্শন দেবতা। তার মাথার উপর দিয়ে বেরিয়ে আছে তীক্ষ্ণ ফলার মতো 2টি করে শিং। চোখগুলোর অদ্ভুত রকমের দৃষ্টি, যেন এখনই গিলে খেয়ে নেবে। মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে শত শত সদন্ত। আর সেই দেবতার হাতে ধরা একটা খাঁড়া জাতীয় অস্ত্র, আর অপর হাতে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। আর এমন সময় হঠাৎ আমি খেয়াল করলাম মাটিতে শুয়ে আছে এক পুরুষ শরীর, সেই মূর্তির পায়ের খুব কাছে। প্রতিনিয়ত ঘণ্টাধ্বনি ভেসে এসেই চলেছে। সেই মূর্তির দৃষ্টি সেই শুয়ে থাকা মানুষটির দিকে। আমি হতভম্ব হয়ে দেখছি এক তীব্র লাল আলো সেই দেবতার চোখ থেকে সেই মানুষটির দিকে গিয়ে পড়েছে। এমন সময় একটা বিভৎস দৃশ্য আমার সামনে ঘটে যাবে ভাবতে পারিনি। সেই মূর্তি খাঁড়া ধরে থাকা হাতটা যেন একটু নড়ে চড়ে উঠল,
যে মূর্তির হাত নড়ার ঘড় ঘড় শব্দ কানে আসতেই আমি পিছিয়ে গেলাম, আর সেই হাত নেমে এলো সামনে শুয়ে থাকা মানুষটির শরীর লক্ষ্য করে। খাড়ার কোপ পড়ার সাথে সাথেই চারিদিকে রক্ত ভেসে যেতে লাগলো। কিছু রক্ত ছিটকে গিয়ে পড়লো সেই দেবতার শরীরে। এত বীভৎস দৃশ্য চোখের সামনে দেখে আমি আর সেখানে দাঁড়াতে চাইলাম না, ছুটে বেরিয়ে আসতে চাইলাম। আমি দৌড়ে চললাম, সামনে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। পিছনে এক অদ্ভুত বীভৎস হাসি ভেসে আসছে। আমি তখনও ছুটছি। এ কোনো দেবতার দর্শন পাইনি আমি, এ যে কোনো অপদেবতা, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই সময় দৌড়তে দৌড়তে আমি হঠাৎ মাটিতে কিছু একটা পায়ের সঙ্গে বেঁধে পড়ে গিয়েছিলাম। ব্যাস, এইটুকুই আমার মনে ছিল। তারপরে আমি অচৈতন্য হয়ে যাই, আর জ্ঞান ছিল না আমার। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি একটা বিছানায় শুয়ে আছি, আর আমার মুখের কাছে দাঁড়িয়ে এক 30 বছরের পুরুষ। আমার জ্ঞান হতেই তিনি এগিয়ে এসে বললেন, আপনি এখন কেমন বোধ করছেন? শরীর দুর্বল হলে শুয়ে থাকুন, ওঠার কোনো প্রয়োজন নেই। দাঁড়ান, আপনি গিন্নিকে একটু জল আনতে বলি। বলে লোকটি বেরিয়ে গেল। আমি তখন মনে মনে ভাবছি, হলোটা কি? আমার তো জঙ্গলে থাকার কথা। যত দূর মনে পড়ে রাতের বেলার পরে সেখানেই পড়েছিলাম। মাথাটা একটু ধরেছিল, তাই উঠে বসলাম আমি। আর লোকটি আমার জন্য এক ঘটি জল নিয়ে এলো। আমি ওটা খেয়ে নিলাম। লোকটা এবার আমায় প্রশ্ন করলো, আপনি এখন কেমন বোধ করছেন? শরীর ঠিক আছে তো? দেখে তো ব্রাহ্মণ সন্তান বলে মনে হচ্ছে। তা এত রাতে ওই জঙ্গলে কি করছিলেন বলুন তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন একটু সুস্থ, কিন্তু আমি এখানে এলাম কিভাবে? উনি হেসে বললেন, আমার গাঁয়েরই এক গরুর গাড়ির চালক ওই রাতে জঙ্গলের পথ দিয়ে এই গ্রামের দিকে ফিরছিল, আর আপনাকে পড়ে থাকতে দেখে সে আমার বাড়ি দিয়ে যায়। সে ভেবেছিল আপনি হয়তো মরেই গেছেন, কিন্তু সামনে গিয়ে যখন দেখে শ্বাস চলছে, তখন আমার কাছে নিয়ে আসে। আমি হলাম এই চাঁদপুর গাঁয়ের মোড়ল। আমি বললাম, অসংখ্য ধন্যবাদ আমায় আশ্রয় দেওয়ার জন্য আর আমার প্রাণ রক্ষা করার জন্য। ওই রাতে জঙ্গলে পড়ে থাকলে হয়তো শিয়ালে বা অন্য কোনো জন্তুতে আমাকে জীবন্ত খেয়ে যেত। তিনি এবার জিজ্ঞাসু সুরে বললেন, আপনি কে? আর এই চাঁদপুরের জঙ্গল দিয়ে কোথায় চলেছিলেন? জানেন না এই জঙ্গল অভিশপ্ত? এখানে কেউ রাতের বেলা ওই জঙ্গলের ধারে কাছেও ঘেঁষে না। আমি বললাম, আমি তারানাথ চক্রবর্তী। আমি মায়ের এক একনিষ্ঠ ভক্ত। সব সময় মায়ের টানে ভবঘুরের মতো ছুটে চলি। আর শুনেছি এই চাঁদপুরের কাছে মা কালীর এক মহা জাগ্রত মন্দির আছে। তা দেখতেই আমার এখানে আসা। কিন্তু রাতের বেলা। কি রাতের বেলা ঠাকুর মশাই? আপনি কি অদ্ভুত কিছু দেখা পেয়েছেন ওই জঙ্গলের মধ্যে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তা আপনি জানলেন কিভাবে? আমি এবার পুরো ঘটনা ওনার কাছে খুলে বললাম। রাতে জঙ্গলে যা যা হয়েছিল তার তো আমার কথা শুনে অবাক হওয়ার কথা, কিন্তু তার মুখে সব শুনে অবাক হওয়ার কোনো ছাপই দেখতে পেলাম না। সে আমায় এবার বলল, আপনিও ওই একই অভিজ্ঞতার সম্মুখীন হলেন? ঠিক আছে ঠাকুর, আপনি একটু খেয়ে নিন। আমি খাবার দিতে বলি, কেমন? পরে আপনাকে বলছি সব কথা। তিনি ভিতরে চলে গেলেন। পরে লোকটার নাম জানতে পারি। সে এই গ্রামের মোড়ল, নাম হলো রামলাল বারিক। আমি আর রামলাল দুজনেই হাত মুখ ধুয়ে ফেললাম। রামলালের গিন্নি দেখলাম আমাদের দুজনের জন্য থালায় ভাত বেড়ে
ডাল আর সবজি এনে দিলে। আমি মনে মনে বললাম, এই রাতে হঠাৎ করে কারো বাড়ি খাবার খাওয়ানোর মন এই সহজ সরল গ্রামের মানুষেরই থাকে। সেই দিন রাতে তেমন আর একটা কোনো কথা হয়নি, কারণ সারাদিন পথ চলে আমিও ক্লান্ত ছিলাম, আর সেই ভয়ানক অভিজ্ঞতার দরুন একটু বিশ্রাম নিতে চাইছিলাম। তারপর ওরা আমাকে অপর এক কামরায় শুতে দেয়। বিছানায় পড়ার সাথে সাথেই আমার গভীর ঘুম চলে আসে। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠে বাইরে আসলাম, চোখে পড়ল রামলাল বাবু নিজের বাড়ির উঠোনে ভীষণ চিন্তিত মুখে বসে আছেন। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে, কিছু কি ঘটেছে? তিনি একটু অন্যমনস্ক ছিলেন। আমায় পিছনে হঠাৎ দেখে বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনি? তা একটু ভাববার বিষয় বটে, কারণ আমি হলাম এই চাঁদপুর গাঁয়ের মোড়ল। আপদে বিপদে গ্রামের মানুষ সবসময় আমার কাছে ছুটে আসে, আর এই এক অভিশাপ লেগেছে ওই জঙ্গলে। কিভাবে যে কিছুদিন অন্তর অন্তর গ্রামের থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে তা কেউ জানে না। আর তাদের মধ্যে যারা ফিরে আসে তারা সবাই ওই একটাই কথা বলে, তারা নাকি সেই জঙ্গলের ভেতর একটা পুরনো ভাঙা মন্দির দেখেছে, আর সেই মন্দিরের দেবতা আমাদের পুজো করা সাধারণ দেবতা নয়, সেখানে নাকি বাস এক অপদেবতার, আর সে নাকি রক্ত লোলুপ। তার অভিশাপের জন্যই এই সমস্ত ঘটনা ঘটছে। আমি বললাম, আচ্ছা আপনারা দিনের আলোয় মন্দিরটা কেউ দেখেছেন? আমি কাল রাতে তো অন্ধকারে রাতের বেলা পথ ভুলে সেই মন্দিরে দেখা পাই। তিনি বললেন, না ঠাকুরমশাই, সেটাই তো বড় আশ্চর্যের কথা, কারণ যারা হারিয়ে যাচ্ছিল তারা বলে সেই মন্দির তারা রাতের অন্ধকারে দেখেছে, আর সকালে উঠে সেই স্থানে পৌঁছে গিয়ে দেখি সেখানে ফাঁকা, কোনো মন্দিরের চিহ্ন অবধি নেই। আর আপনি আবার আজ এখন গেলেও সেখানে কোনো মন্দিরের দেখা পাবেন না। এর আগেও বহু মানুষের সাথে একই ঘটনা ঘটেছে। সেই অপদেবতার মন্দির হঠাৎ করেই জেগে ওঠে জঙ্গলের মধ্যে, আবার হঠাৎ করেই কেমন যেন মিলিয়ে যায়। বিষয়টা বড়ই চিন্তার, বুঝলেন? তা ঠাকুরমশাই, এ আবার হয় নাকি? একটা অত বড় মস্ত মন্দির হঠাৎ করে দেখা দেবে আর কর্পূরের মতো উবে যাবে, তা আবার হয় নাকি? এই রে, বোকা বোকা প্রশ্নটা কিশোরী করেই ফেলল। তারানাথ গল্প বলার মধ্যে ছিল। কিশোরীর কথা শুনে তো সে বেজায় চটে গিয়ে বলল, এই হলো তোমাদের সময়ের ছোকরাদের সমস্যা, কিছুতেই বিশ্বাস করতে চাও না। এই পৃথিবীতে কত যে অতি প্রাকৃতিক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে তা কি জানো? এই জন্যই তোমাদের কিছু বলতে চাই না। আমি ব্যাপার বেগতিক দেখে সঙ্গে সঙ্গে কথা চাপা দিয়ে বললাম, ওর কথা ছাড়ুন তো, আপনি গল্পটা বলুন তো ঠাকুরমশাই। ও কিশোরী একটু মজা করছে আর কি। বুঝলাম চিড়ে ভিজেছে। তারানাথ আবার একটা সিগারেট বার করিয়ে ধরিয়ে দিল, তারপর একটা বড় সড়ো টান দিয়ে বলল, কোথায় যেন ছিলাম আমি? হ্যাঁ, আমি রামলালকে বললাম, আপনি কি জানেন না এসব কেন হচ্ছে, আর কি আছে এর পেছনের ইতিহাস যে এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটছে? রামলাল আমার কথা শুনে বলল, ঠাকুরমশাই, আমি অতটা ভালো জানি না, তবে শুনেছিলাম কিছু বটে। আপনি আমাদের গ্রামের সব থেকে বয়স্ক নীরু দাদুর সাথে একবার কথা বলে দেখুন, উনি আমাদের গ্রামের পুরনো সব কিছু জানেন। চলুন, আমিও যাব আপনার সাথে। এই সব ঘটনা আর কিছুতেই বরদাস্ত করা যাচ্ছে না। আমি আর রামলাল উঠে পড়লাম। এই গ্রামটি বেশ সুন্দর। রাস্তায় যেতে যেতে দেখলাম সোনার মতো ধান ফুলে রয়েছে গ্রামের পথে ঘাটে। মানুষজন মাঠে চাষ করছে। রাস্তায় যার সাথেই দেখা হয় সবাই রামলালকে ডেকে নিজে মান্যি করে কথা বলতে চায়। আর নাই বা হবে কেন, সে যে গ্রামের মোড়ল, আর সেই সময় গ্রামের মাথা ছিলেন গ্রামের মোড়ল। একটু হাঁটার পরে আমরা পৌঁছলুম সেই নীরু দাদুর বাড়ি, যার কথা সে বলেছিল।
ছোট মাটির দুটি কুঁড়ে ঘর। রামলাল ঘরগুলির বাইরে এসে হাঁক দিল, ঘোষবউ, ঘোষবউ, বাড়ি আছো নাকি? কথাটা বলার সাথে সাথেই ঘোমটা টানতে টানতে এক গৃহবধূর আগমন ঘটল। সে বেরিয়ে এসে বলল, ও মোড়ল মশাই, আপনি আসেন আসেন। তা আজ এইদিকে কি মনে করে? রামলাল বলল, সে তেমন কিছু না। তোমার শ্বশুর মশাই কই? ওনার সাথে দু চারটে কথা আছে। এই ঠাকুর মশাই এসেছেন, একটু ওনার সাথে দেখা করিয়ে নিয়ে আসি। ওটা একটু অবাক হলো বুঝলাম। সে হেসে বলল, তা বুড়োর সাথে আবার কি দরকার? এখন তো এই বয়সে আর কি কথা বলবে কি জানি। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি, আপনারা ভেতরে আসেন। রামলাল বলল, আরে তার দরকার নেই, শীতকালের বেলা আমরা উঠোনে এই রোদেই বসি, তুমি ওনাকে নিয়ে এসো। ঘোষেদের বউ আমাদের বসার জন্য মোড়া দিয়ে গেল। একটুক্ষণ পরে লাঠি হাতে এক বৃদ্ধ ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। রামলাল তাকে দেখে বলল, দাদু, কেমন আছো? শরীর ঠিক আছে তো? যে বয়স্ক মানুষটির প্রায় ৮০-র কাছাকাছি বয়স হবে। শরীরের এক একটা পেশি বেরিয়ে গেছে, যেন গোনা যাবে। তিনি বললেন, তা রামু, তুই এইদিকে? হ্যাঁ, সব ঠিক আছে তো গায়ের? রামলাল বলল, দাদু, ইনি ঠাকুর মশাই। আপনি তো এই গায়ের সব থেকে বয়স্ক মানুষ। আপনি তো জানেন সেই পুরনো মন্দির আর সেই অপদেবতার ঘটনা। ওইসব আবার শুরু হয়েছে। গাঁ থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, বহুদিন হলো। আপনি পারবেন সেই মন্দির আর অপদেবতার সব কথা খুলে বলতে এই ঠাকুর মশাইয়ের সামনে? পুরো একটু ভাবল, তারপর বলল, তা এখন তো বেশি কিছু মনে থাকে না রে। যা মনে পড়ছে বলি শোন তবে। যে সময়ের কথা বলছি তা আজ থেকে প্রায় ওই ৬০ বা ৭০ বছর আগের কথা। আমার বয়স তখন কত, ওই ১০ বছর হবে। এইসব ঘটনা আমাদের বাপ মার মুখে শোনা। এই গ্রামে নাকি এক সময় এক কাপালিক আসে, আর ওই জঙ্গলে নাকি সে তার আস্তানা গাড়ে। সেই কাপালিকের অনেক ধরনের ক্ষমতা ছিল শুনেছিলাম। সেই সময় জমিদার ছিল এই এলাকায়, আর সেই কাপালিক নাকি শুনেছিলাম জমিদারের পুজোর ভার নেয়। কিন্তু সে ছিল শয়তানের উপাসক, তা সে কাউকে জানতে দিত না। একবার জমিদারের ছেলের বেচায় অসুখ হয়। কোনো বৈদ্য কবিরাজ তাকে ঠিক করতে পারেনি। কিন্তু শেষ অবস্থায় যখন সেই ছেলে মৃত্যুশয্যায়, সেই কাপালিক এক দেবতার আরাধনার কথা বলে। সে তো কোনো সাধারণ দেবতা নয়, সেই দেবতার নাম হলো কালসি। আর সে কি তার ভয়ানক রূপ! ও বাবা! আর সেই দেবতার সামনে সেই সময় নরবলি দিয়ে তাকে জাগ্রত করে সেই জমিদার আর ওই কাপালিক। বাইরের থেকে শিশু এনে নরবলি হলে কোনোভাবে জমিদারের পুত্র সুস্থ হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পর থেকেই সেই কাপালিকের সাথে জমিদারের সদ্ভাব বাড়তে থাকে। সেই কাপালিক নাকি জমিদারকে লোভ দেখায় তার জমিদারি অনেক গুণ বেড়ে যাবে যদি সে ওই অপদেবতার পুজো করে। জমিদার লোভের বশে পা দেয় অদ্ভুত এক মাদকতার নোংরা খেলায়। ছ ছ ছ ছ সেই সময় তৈরি হয় সেই মন্দির। তখন সেটা পরিচিতি পায় কালসি থান নামে। কিন্তু সাধারণ মানুষের সেখানে যাওয়া ছিল নিষিদ্ধ। আমরা তো সব কথা শুনেছি নিজেদের ওই বাপ ঠাকুরদার থেকে। আর সেই সময় নাকি জমিদার বাবু লোভের বশে একের পর এক বাইরে থেকে শিশু এনে নরবলি দিতে থাকেন। কিন্তু কিছু একটা হয়তো সেই দেবতার পুজোয় ভুল হওয়ায় সেই কাপালিকের শিরচ্ছেদ দেহ ওই মন্দিরেই পুড়ে থাকতে দেখা যায়।
কিন্তু সেই অদ্ভুত অপদেবতা হয়তো চায়নি তার মন্দির লোকচক্ষুর সামনে আসুক, তাই হঠাৎ করেই সেদিন মন্দির উবে যায়। বললে বিশ্বাস করবেনি, রাতের মধ্যে অত বড় মন্দির কই গেল তা কেউ জানে না। তবে তারপর থেকেই আমাদের গ্রামে শুরু হয় সেই উপদ্রব। গ্রামের বা বাইরের থেকে কেউ যদি আসে জঙ্গলের মধ্যে দিয়ে একা, তারা আসার সময় মাঝে মাঝে দেখতে পায় নাকি সেই মন্দির, আর সেই মন্দির দেখলেও তাদের আর কেউ খুঁজে পেত না। তাই আমরা সেই সময় থেকেই ওই জঙ্গলটাকে এড়িয়ে চলতাম। তাই মানুষ ওটাকে কালশির অভিশাপ বলে। আজ থেকে অনেক দিন আগে ওই সব ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল, আর মানুষ সেই মন্দির মাঝে মাঝে দেখলেও কেউ ওই দিকে যায় না। কিন্তু এখন শুনছি নাকি হঠাৎ করে সেই অপদেবতা আবার জেগে উঠেছে। সেই অভিশাপ নাকি আবার নামছে গ্রামে। তা আমি যা জানতাম বলে দিলাম তোমাদের। এইটুকু বলে বুড়ো থামলো। আমি রামলালকে বললাম, আচ্ছা আজ উঠুন, আমার যা জানা হয়ে গেছে, নিন চলুন। তারপর আমরা সেই বৃদ্ধের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। পথ চলতে চলতে আমার কি যেন মনে হলো। রামলালকে বললাম, আচ্ছা আপনাকে যে বলেছিলাম আপনাদের গাঁয়ে এক জাগ্রত মা মহাকালীর মন্দির আছে, সেটা কোথায়? এসেছি যখন মায়ের মন্দিরে একটু প্রণাম করে আসি, চলুন। রামলাল একটু হেসে বলল, তা চলেন না ঠাকুর, অনেক জাগ্রত মা আমাদের। আমি বুঝলাম গাঁয়ের কোনো দেখানোর জায়গা বাইরের কাউকে দেখাতে পারলে গ্রামের মোড়ল হিসেবে ভালোই লাগবে তার। আমরা এগিয়ে গেলাম মেঠো পথ ধরে। আকাশে সূর্য তখন মাথার উপরে, দুপুর হবে হবে করছে। যখন পৌঁছলাম মন্দিরটা দেখে তো আমি হতবাক। এই পাড়া গায়ে এত সুন্দর মন্দির থাকবে এটা ভাবতেই পারিনি। দিনের আলোয় দেখলাম সেই মন্দিরের অপূর্ব সুন্দর কাজ। আর তখন সকাল সকাল, তাই বেশ কিছু ভক্ত সমাগম ঘটেছে সেই মন্দিরে। বুঝলাম দুপুরে আরতির তোড়জোড় চলছে। আমি আর রামলাল এবার ভিতরে যখন মন্দিরে প্রবেশ করলাম, তখন মা কালীর রূপ দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি আমার জীবনে অনেক মা কালী প্রতিমার দর্শন পেয়েছি, কিন্তু এই মূর্তি তাদের সব থেকে সুন্দর। কারণ এই মা কালী পুরো দেহ কালো রঙের কোষ্ঠী পাথরে তৈরি। শরীরের এই কালো গড়ন, তার উপরে পিছনে মায়ের ঘাড় থেকে নেমে এসেছে ঘন কালো কেশের বেশভূষা। কিন্তু সব থেকে আশ্চর্য হলো, দেবীর পুরো কালো শরীর হলেও তার দাঁত আর চোখের রঙের সাদা রং এই মূর্তিকে যেন অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে। আর আমি সব থেকে যেটা পেয়ে অবাক হলাম তা হলো দেবীর হাতে ধরা যে খড়গটা আছে তার মধ্যে লেগে আছে জমাট বাঁধা রক্ত। সেটা দেখে মনে হচ্ছে একদম তাজা রক্ত। মা কালীর জিভটাও প্রচন্ড পরিমাণে লাল, আর তাতেও যেন আমার মনে হলো সেটাতেও রক্ত লেগে আছে। আর মা কালীর গলায় যে নরমুণ্ডের করটির মালা, তার পুরোটা যেন আসল নরকরটি। আমার দেবীর সেই রূপ দেখে নিজে নিজেই হাত নমস্কারের ভঙ্গিতে উপরে উঠে এলো। তখন কেন জানি না গাটা একটু ছমছম করছিল, আর এই মনে হতে লাগলো যে এই মন্দিরের যেন কিছু একটা রহস্য আছে। মায়ের সামনে আরতির সব জোগাড় আগেই দেখেছিলাম। এবার ধীরে ধীরে আরতি শুরু হলো। ভক্তরাও ভক্তি ভরে সেই আরতিতে যোগদান করলো। এক বৃদ্ধ ঠাকুর মশাই দেখলাম কাঁপা কাঁপা হাতে মায়ের পুজো করছেন আর মুখে মন্ত্র বলে চলেছেন। ওনার আরতি আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখলাম। আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বৃদ্ধ বয়সে যেন কোনো ছাপই নেই সেই পূজারীর দেহে।
সে ভক্তি ভরে মায়ের পুজো সম্পন্ন করলো। এবার দেখলাম মায়ের ভোগের পালা। তিনি মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দিলেন। আমি আর রামলাল বেরিয়ে এলাম সেই মন্দির থেকে। ধীর পায়ে আমরা বাড়ি ফিরে এলাম। এইটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, তোমরা একটু দাঁড়াও, হয়ে ভিতর থেকে আরো এক কাপ চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না, তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়। মিনিটখানেক পর উনি এলেন বাইরে থেকে, একটু গলা খাঁকড়িয়ে উনি ভেতরে এলেন। ভিতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন? তা সেদিন রামলালের গিন্নি বেড়ে রেঁধেছিল গরম গরম ধোঁয়া ওটা সরু চালের ভাত, নিজেদের পুকুরে কাতলা মাছের কালিয়া, শেষ পাতে দই আর মিষ্টি। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওই বিশাল কাঁচার মুড়ো তারা খেতে দেয় আমায়। আসলে সেই কালের মানুষেরা ব্রাহ্মণ মানুষ, অতিথিদের দেখলে সেবা করতে ভালোবাসত। এ তোমরা আজকালকার সহজ জীবনে কাটা মানুষেরা বুঝতে পারবে না। খাওয়া দাওয়া বেশ হলো বটে, কিন্তু একটু বেশি। আর এদিকে ওদিকে ঘোড়া তখন লেগেই থাকতো। নরম বিছানা পেয়ে শুয়ে পড়লাম, আর সাথে সাথেই ঘুম জড়িয়ে এলো আমার। এই ঘরে আমি একা, তাই ডাকার কেউ ছিল না। তাই ঘুমটা যখন বেশ গভীর হবে, তখন যেন আমার স্বপ্নে এক ডাক শুনতে পেলাম। হ্যাঁ, সে কেউ নয়, আমারই খুব চেনা পরিচিত সেই গলা। এ আমার আরাধ্য মধুসুন্দরী দেবীর গলা। আমার চিনতে কোনো অসুবিধা হলো না। তিনি যেন অতি মধুর গলায় আমায় বলছেন, তারানাথ, তারানাথ, তুই এই গ্রামে এমনি আসিসনি, তোকে নিয়তি টেনে এনেছে। কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, আর তাই তোর আগমন। তবে এ কোনো ছোট বিপদ নয়। দিন দিন সেই অপদেবতার প্রকোপ বাড়তে থাকবে। তার রক্ত পিপাসা কোনো দিন কমবে না, বরং বাড়বে। তাই সে আরো আরো মানুষের প্রাণ নিতে চাইবে। কালসী কোনো সাধারণ অপদেবতা নয়, তার প্রকোপ ভয়ানক। আর কিছুদিন এইভাবে চললে সে মানুষকে নিজের মায়ায় আচ্ছন্ন করে ভুলে তাকে নিয়ে গিয়ে ফেলবে সেই অপবিত্র মন্দিরে, আর বলি দেবে তার। মানুষ সেই মন্দিরে একবার প্রবেশ করলে তার আর বেরোবার পথ নেই, তার মৃত্যু নিশ্চিত। তাই তারানাথ, তোকেই রক্ষা করতে হবে এই অপদেবতার হাত থেকে পুরো গ্রামের সাধারণ মানুষকে। আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে বললাম, হে দেবী, বলে যাও এই অপদেবতা কে, আর কি তার পরিচয়, আর তাকে দমন করার উপায়ও তুমি বলে যাও। মধুসুন্দরী দেবী বললেন, তারানাথ, এ হলো নরকের এক অতি ভয়ানক অসুর আর মৃত্যুর দেবতা। যমের দরবারে এক রাক্ষস। একে জাগ্রত করে যে কোনো মূল্যে সবকিছু হাসিল করা যায়। প্রতি অমাবস্যায় ওই দেবতার রক্ত পিপাসা মেটাতে বলি দিতে হয় কোনো না কোনো মানুষকে। তা না হলে কিংবা এর পুজোর বিঘ্ন ঘটলে সে প্রথমে প্রাণ নেয় তার উপাসকের। আর তারপর শুরু হয় এই সাধারণ মানুষগুলোর উপর হঠাৎ করেই অভিযোগ নেমে আসা, আর এই গ্রামের ওপর সেটাই নেমে আসে। আর এই অভিযোগের থেকে মুক্তি না ঘটলে সামনে আরো বিপদ তারানাথ। তবে এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো একটাই, প্রতি অমাবস্যায় সেই মন্দির
হঠাৎ বনের মধ্যে জেগে ওঠে, তাই রক্ত পিপাসা মেটাতে। আর কাল হলো সেই আমাবস্যা। তোকে কাল রাতে সেই মন্দিরে যেতে হবে। সেখানে যাওয়ার আগে এই গ্রামের মা কালীর মন্দিরে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে যাস। মা নিজেই তার পথ দেখিয়ে দেবেন। কিন্তু সেই মন্দিরে গিয়ে তোকে পুজো করে তুষ্ট করতে হবে সেই অপদেবতাকে। সময় হলে তুই নিজেই বুঝতে পারবি। সাধনা শেষে নষ্ট করে দিস ওই অশুভ কালসী অপদেবতার মূর্তি। আর এইভাবেই সেই অপদেবতার শেষ সম্ভব। আমি জানি তারানাথ, পারলে তুই পারবি এই অভিশাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে। মা মহাকালীর আশীর্বাদ তোর সাথেই থাকবে। তুই এগিয়ে যা তারানাথ, তুই এগিয়ে যা। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করে যেমন স্বপ্নের মধ্যে দেবী দর্শন দিলেন, সেইভাবেই চলে গেলেন। উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়বড় করে ঘুম থেকে উঠে বসি। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি এই মাটির ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম। আর নিজের বিছানার মাথার কাছে একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন তার জানান দিতে। আর এই সব তারই প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম সত্যটা জানানোর জন্য। সেই দিন আর দুপুরে ঘুম হয়নি। উঠে পড়লাম, বাইরে দাওয়ায় বসে সারা দিন ধরে ভাবছি কিভাবে উদ্ধার করব এই অপদেবতার অভিশাপ থেকে। কারণ কাল অমাবস্যার রাত, যা করার এর মধ্যেই করতে হবে। সেই দিন রাতে আর পরের দিন সকালে তেমন কিছু ঘটেনি। বলতে বলতেই চারিমা দেখলাম আরেক প্রস্তর চা নিয়ে এলো। আমরা গরম গরম চায়ে চুমুক দিয়ে শেষ করার সাথে সাথেই তারানাথ আবার বলা শুরু করলেন। তবে পরের দিন ছিল অমাবস্যার রাত, তাই মনে মনে প্রস্তুত হয়েছিলাম। মন বলছিল কিছু একটা হবে আজ। আজ রাত, ঘুম তখনও আসেনি। বলা যায় জেগেই ছিলাম কোনো কিছুর অপেক্ষায়। চারিদিক হঠাৎ শান্ত হয়ে গেল। আমি দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে। বেরিয়ে পড়লাম সেই রাতেই বাড়ি ছেড়ে। গ্রামের পথ এই রাতের বেলা পুরো অন্ধকার। সামনে 50 হাতের মধ্যে কেউ থাকলেও তা দেখা সম্ভব হবে না। আমি এগিয়ে চললাম ধান ক্ষেত পেরিয়ে ওই মা মহাকালীর মন্দিরের উদ্দেশ্যে। সে যাই হোক, আমি অন্ধকারে হেঁটে হেঁটে পৌঁছলাম সেই মন্দিরের সামনে। রাতে কেউ সেখানে নেই বটে, কিন্তু মায়ের মন্দিরে প্রদীপ জ্বলছে। আমি এগিয়ে গেলাম মায়ের গর্ভগৃহের দিকে। সেখানে মা মহাকালীর সেই মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে আশীর্বাদ চাইলাম। এমন সময় হঠাৎ করেই বাইরে একটা জোরে খুট করে শব্দ শুনতে পেলাম। মন্দির থেকে বেরিয়ে আসার সাথে সাথেই চোখে পড়ল মন্দিরের ফাঁকা জমিতে খুব একটা তীব্র আলো যেন চকচক করছে। এই অন্ধকার রাতে তো ওই পথ দিয়ে এলাম, ওটা তো একটু আগে দেখিনি। আর ওটা চকচক করার কারণই বা কি? কৌতূহল বশত আমি এগিয়ে গেলাম সেই চকচকে জিনিসটার দিকে। ধীরে ধীরে খালি পায়ে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে একটা মাঝারি সাইজের মাটির কলস। আমি এগিয়ে যেতেই সে আলোটা যেন কমে এলো। হঠাৎ করে আমার মনটা যেন এক পরম শান্তিতে ভরে উঠল। যেন অপর এক ইন্দ্রিয় বলতে চাইছে এটাই সেটা যা মা মহাকালী তার আশীর্বাদ স্বরূপ আমায় দিতে চাইছেন। আমি এগিয়ে গিয়ে তুলে নিলাম কলসটা। ঢাকনা খুলে উঁকি দিতেই চোখে পড়ল এই যে গঙ্গা জল, তাতে চিনে নিতে কোনো অসুবিধাই হয় না। আর তার সাথে দুধ মেশানো আছে। সুন্দর ফুলের সুবাস বেরিয়ে আসছে সেখান দিয়ে। এমন সময় হঠাৎ করে মন্দিরের ঘন্টাগুলো যেন ঢং ঢং করে বেজে উঠল। আমি বুঝলাম কিছু শুভ শক্তির আগমন ঘটছে, তাই এসব ঘটনা। ওই কলস নিয়ে আমি এগিয়ে চললাম জঙ্গলের পথে।
জঙ্গল আজ অত্যন্ত নিস্তব্ধ আর ঘন কালো নিকষ অন্ধকারে ঢেকে। আমি জানি না যে সেই মন্দির আমি সেই রাতের বেলা কোথায় দেখেছিলাম, কিন্তু আমার পা নিজে থেকে এগিয়ে চলল অচেনা দিকে, যেন আমি আমার মধ্যে নেই, এক শক্তি যেন চালনা করছে আমায়। এমন সময় দূর থেকে হঠাৎ শিয়ালের ডাক শোনা গেল। এই চাঁদপুরের ঘন জঙ্গলে বন্য প্রাণীদের বসবাস করা সাধারণ ব্যাপার, হিংস্র জানোয়ার থাকলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমার মনে তখন এক ফোঁটাও ভয় নেই, কারণ জানি মা মহাকালীর আশীর্বাদ আমার সাথে আছে। দূর থেকে এবার আগের দিনের মতো একটা তীব্র আলো আমার চোখে পড়ল, আর পুরনো কতগুলো দেওয়াল। হ্যাঁ, এই জায়গাটা তো আমার খুব চেনা। এই সেই অপদেবতার মন্দির, সে যেন আজ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে শুধু আমার জন্য। আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম সেই মন্দিরের সিঁড়ি বেয়ে। সেই দিন আমার মনে ছিল না কোনো ভয়। ওই রকম কত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি তখন, কিন্তু প্রতিবারের মতো ব্যাপারটা এত সোজা নয়, কারণ কালসি কোনো চেনা অপদেবতা নয়। হয়তো কিছু একটা ভুল ঘটলে সেই কাপালিকের মতো আমারও প্রাণ সংশয় ঘটবে। কিন্তু আমিও তারানাথ চক্রবর্তী, মাতু পাগলির শিষ্য। আমি পাবো ভয়? অসম্ভব। মধুসুন্দরী দেবী বলে গিয়েছিলেন, ঈশ্বরের আশীর্বাদ আমার সাথেই আছে। আমায় রক্ষা করতেই হবে ওই গ্রামের সাধারণ মানুষগুলোর জীবন। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু তার আগে নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা সুরক্ষিত করে নিলাম। আজ যেন মন্দিরটা আরো বেশি কারুকার্য খচিত মনে হলো। ভালো করে মন্দিরের দেওয়ালে চাইলে হয়তো দেখা যাবে কত শত মন্ত্র সেখানে খোদাই করা আছে। আর সেই সব মন্ত্র পাঠোদ্ধার করা এত সোজা নয়। প্রথমবার যখন এসেছিলাম বুঝতে পেরেছিলাম এই মন্দির অমোঘ মায়ায় টানে মানুষকে। তারপর এগিয়ে গেলাম সেই শয়তান অপদেবতার সামনে। কিন্তু এ কি দেখছি আমি? যেই বেদির উপর আগের দিন একটা মানুষের দেহ শেষ হতে দেখেছিলাম, সেখানে এখন কত শত যজ্ঞের সরঞ্জাম আমার জন্য সাজানো। কেউ যেন জানতো আমি আসবো, তাই সে সব কিছু সঠিকভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আমি সত্যি জানি না এই অপদেবতাকে কিভাবে তুষ্ট করা যায়। আমি আজ অপদেবতার মুখের দিকে চেয়ে দেখলাম, সেই অত বড় কুমিরের মতো মাথা, শরীর যার মানুষের, বেরিয়ে আসছে শয়ে শয়ে সদন্ত, মাথায় তীক্ষ্ণ শিংগুলো। আর সেই অপদেবতার মুখটা যেন আরো বেশি ভয়ানক লাগছিল। সে কি নারকীয় শরীর তার! ওই অপদেবতার জন্যই হয়তো কত নির্দোষ সাধারণ মানুষের প্রাণ গেছে। মনে মনে এইসব ভাবছিলাম। এমন সময় মন্দিরের দেওয়ালগুলো যেন কেঁপে কেঁপে উঠল। এমন সময় কেউ যেন আমার কানে কানে এসে ফিস ফিস শব্দে বলল, সঠিক সময় উপস্থিত। তারানাথ, তোর ওই কলস সাথে নিয়ে যজ্ঞে বস। আমি বুঝলাম এ স্বয়ং মধুসুন্দরী দেবীর আদেশ। তিনি আমায় পথ দেখাচ্ছেন। কত শত সরঞ্জামের ভিতর থেকে চন্দন গাছের কাঠ পাওয়া গেল। তারপর আমি প্রস্তুত করলাম সেখানে এক হোমকুণ্ড। আমার সামনে ওইদিকে দূরেই রাখা ছিল কাঁচা রক্ত। কত জীবের পালক, কত শিকড় মাকড়, তার শেষ নেই। পাশেই রাখা তিলের পাত্র, সেখান থেকে কিছুটা তিল তুলে নিয়ে আমি একটা গোলাকার অংশ আঁকলাম। তারপর সেটাকে সুরক্ষা মন্ত্র দ্বারা শুদ্ধ করে নিলাম। এই তিলের সুরক্ষা বলয় অতি পবিত্র হয় হে, আর কোনো অপদেবতা বা শক্তির ক্ষমতা নেই সেই বলয় ভেদ করে। সব কাজ মোটামুটি শেষ করে আমি হোমকুণ্ডে আগুন ধরিয়ে দিলাম। আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। রাত বেশ ঘন হয়েছে বুঝতে পারছি, কারণ চারিপাশে এখন শুধু ঝিঝি পোকার ডাক ছাড়াও
কোথা থেকে যেন শিয়ালের ডাক ভেসে এলো। রাত তখন গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। আমার যেন মনে হতে লাগলো ক্রমাগত আমি যেন এক অন্য জগতে বিরাজ করছি। এ যেন পৃথিবীর বাসযোগ্য কোনো জায়গাই নয়। হয়তো এখন চোখ খুললে দেখব আমি নরকের কোনো স্থানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যজ্ঞ এগিয়ে নিয়ে যেতে লাগলাম, আর মন্ত্র পড়তে পড়তে ঘৃতাহুতি দিতে লাগলাম। আর সাথে যতবার যজ্ঞের আগুনে হরিতকি আহুতি দেয়া হলো, তত সেই মন্দিরের ভূমি কেঁপে কেঁপে উঠতে লাগলো। শুধু মনে হতে লাগলো আমার চারপাশে বাইরে কারা যেন এদিক থেকে খালি ওদিক দৌড়ে দাপিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে রাগে ফোঁস ফোঁস করে উঠছে। বুঝতে পারছি এত শতাব্দীর প্রাচীন অভিশাপ শেষ করা এত সহজ হবে না। আমি জানি এই সমস্ত সাধনা এত সহজ নয়। শুধু আমি গণ্ডির মধ্যে আছি বলেই সেই অপদেবতা আমার কোনো ক্ষতি করতে পারছে না। চারিদিকের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে, আর তার সাথে একটা বিশ্রী গন্ধ যেন নাকে আসতে লাগলো আমার। তবে একটা ব্যাপার লক্ষ্য করার মতো, আমি কিন্তু যে মন্ত্র আজ যজ্ঞে বলে চলেছি, এ মন্ত্র আমি কোথাও শিখিনি বা কোথাও শুনিও নি। কিন্তু মন থেকে সেই মন্ত্র যেন একা একা আমার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো। আমি তখনও নিজের মন্ত্র জপ থামাইনি। চারিপাশে কি হচ্ছে তা আমার খেয়াল নেই। আমি এমন এক অবস্থায় চলে গিয়েছিলাম তা সাধনার শেষেই সম্ভব। চোখ খুললাম। এমন সময় সাধনার মধ্যে মন্ত্র জপ করতে করতেই আমি দেখতে পেলাম এক তীব্র আলো রেখা, যা ছড়িয়ে পড়ছে মন্দিরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই সময় চোখের পাতা বন্ধ করে থাকা অসম্ভব। এমন সময় পুরো মন্দিরের নিস্তব্ধতাকে খান খান করে চারিপাশে যেন বেজে উঠল হাজারো ঢাকের শব্দ। চারিদিকে ভেসে আসছে শঙ্খধ্বনির শব্দ। পরিবেশও আরেক শুভ আর সুন্দর সুগন্ধে ভরে উঠছে। স্বয়ং মা কালীর আগমন ঘটেছে। আমি এবার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, কারণ মা মহাকালী যেন আমার দিকে তাকিয়ে সামনে দাঁড়িয়ে। কি অপরূপ তার গায়ের রং! আমি মায়ের এমন রূপ দেখে বিস্মিত। মায়ের মুখে চোখে যেন অদ্ভুত হাসি খেলে রয়েছে। এমন সময় মা নিজেই আদেশ সূচক স্বরে বললেন, তারানাথ, এই কালসী অপদেবতা বহুকাল ধরে বন্দী হয়েছিল মন্দিরে, আর তার পিপাসা মৃত্যু শুধুমাত্র মানুষের রক্তে। তাই এত মানুষের প্রাণ সে নিয়েছে। তবে আজ সে মুক্তি পাবে। নরকের দেবতা নরকেই ভালো। তাকে জাগিয়ে তোলার ফল যে কতটা ভয়ানক হতে পারে সবার জানা হয়ে গেল। তবে তারানাথ, আমি জানতাম তুই পারবি। তুই কি চাস তারানাথ? বল, আমি মা হয়ে তোর উপর তুষ্ট হয়েছি। আমি মাকে বললাম, না মা, তুমি স্বয়ং মহাকালী। আমার মহাকালীর কাছে কিছু চাওয়া বা পাওয়া নেই। এই জীবনে তোমার স্বরূপে দর্শন পেয়েছি, আর কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? আমার এখন যে মৃত্যু ঘটলে কোনো আফসোস থাকবে না মা। আমার জীবন আজ সার্থক হলো। মা বললেন, তারানাথ, তোর যে আরো অনেক কাজ বাকি আছে এই পৃথিবীর বুকে। তোকে আজ আমি কিছু ক্ষমতা দিয়ে গেলাম। এই সব ক্ষমতা তোকে শুধুমাত্র ব্যবহার করতে হবে মানুষের উপকার করার জন্য। আর আমি চলে যাওয়ার সাথে সাথেই এই কলসে থাকা তরল ঢেলে দিবি ওই কালসীর মূর্তির শরীরে। আর এখানে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাবি মন্দির প্রাঙ্গণ ছেড়ে।
মা আমায় আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বিদায় নিলেন। মায়ের কথা মতো আমি এগিয়ে চললাম সেই কলসটা তুলে। জয় মা বলে মূর্তি লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। অত বড় মূর্তিটা সামান্য ওইটুকু তরলের স্পর্শ পেয়েই যেন মোমের মতো গলে গেল, আর সঙ্গে সঙ্গেই চারদিক কেঁপে উঠল। আমি বুঝলাম এখানে এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না। এই কালসী অপদেবতা যতক্ষণ এই মন্দিরে ছিল সে রক্ষা করত এই মন্দির, কিন্তু এখন আর কেউ নেই। পাথরের দেওয়াল যেন ভেঙে পড়ার জোগাড়। আমি যতটা দ্রুত পারলাম বেরিয়ে চললাম বাইরের দিকে। আরেকটু হলে বড় একটা পাথর এসে পড়তো আমার শরীরে। একটুর জন্য বেঁচে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে বাইরে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই ধসে যাওয়ার মতো শব্দ করে সেই মন্দির যেন কোথায় মিলিয়ে গেল। চারিদিকে এক সবুজ আলো তখন বিরাজমান। আমি কখন যে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম জানি না। জ্ঞান ফেরে সকালে গ্রামবাসীদের ডাকার শব্দে আমি দেখলাম মোড়ল রামলাল আর গ্রামের কতজন দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমায় দেখে রামলাল প্রশ্ন করলো, আরে ঠাকুর মশাই, আপনি রাতে কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই বেরিয়ে পড়ি খুঁজতে। এই এখন বনের মধ্যে আপনাকে অজ্ঞান অবস্থায় পেলাম। আপনি ঠিক আছেন তো? আমি ওর দিকে তাকিয়ে হাসি মুখে শুধু বললাম, আর ভয় নেই তোমাদের। কালসির অভিশাপ থেকে মুক্ত হয়েছে তোমাদের গ্রাম, আর কোনো মানুষের মৃত্যু ঘটবে না ওই অভিশাপে। সেই গ্রামে আমি আর একটি দিন ছিলাম। এক জায়গায় আমার আবার বেশি দিন মন টেকে না, তোমরা তো জানোই। তাই আবার বেরিয়ে পড়লাম অচেনা পথে নতুন কিছু সন্ধানে। আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছে বললাম, ধন্যবাদ ঠাকুরমশাই, এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি, গিন্নি আবার চিন্তা করবে। তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, আবার এসো কিন্তু। আমি আর কিশোরী দুজনে বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা আমাদের জন্য যেন একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি তখন আমরা বিরাজ করি সেই জগতে, কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে শহরের ডামাডোলে সব কিছু যেন ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনের তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবার অপেক্ষা একটা গোটা সপ্তাহের। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কালসির অভিশাপ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।